হুম, মানে সাধারণত আমরা যখন চিকিৎসা বিজ্ঞান বা ধরুন ইঞ্জিনিয়ারিংয়ের মতো কোনো বিষয়ের কথা বলি, তখন সেখানে কিন্তু একটা একদম নিখুঁত হিসাব থাকে। হ্যাঁ, একটা নির্দিষ্ট গাণিতিক কাঠামো থাকে আর কি। ঠিক, ব্যাপারটা অনেকটা এক্স-রে মেশিনের মতো। মানে কারো হাত ভেঙে গেলে এক্স-রে রিপোর্টে সেই ভাঙা হাড়ের সাদা দাগটা কিন্তু স্পষ্টভাবে দেখা যায়। ডাক্তার শুধু আঙুল দেখিয়ে বলতে পারেন, এই যে, ঠিক এখানেই সমস্যা। সেখানে কোনো বিতর্কের সুযোগই থাকে না, তাই না? একদমই তাই, কারণ বিজ্ঞানের সূত্রগুলো তো পৃথিবীর সবার জন্য একইভাবে কাজ করে। মাধ্যাকর্ষণ শক্তি যেভাবে কাজ করে, মানুষের মনস্তত্ত্ব তো আর সেভাবে কাজ করে না। রাইট। মানে একটা সেতু বানানোর সময় ইঞ্জিনিয়াররা যে নির্দিষ্ট গাণিতিক সূত্র ব্যবহার করেন, সেখানে আবেগ বা লোভের কোনো স্থান নেই। একদম ঠিক বলেছেন। কিন্তু আজকের এই গভীর বিশ্লেষণে আমরা যখন মানুষের আর্থিক জীবন, বিনিয়োগ আর মনস্তত্ত্ব নিয়ে কথা বলবো, তখন দেখা যাবে ওই নিখুঁত এক্স-রে মেশিনটা যেন হঠাৎ করেই আর কাজ করছে না। হ্যাঁ, মানে অর্থের জগতে এসে বিজ্ঞানের ওই নিখুঁত ফর্মুলাগুলো যেন একটু অকেজো হয়ে যায়। তো আজকের এই আলোচনার মূল লক্ষ্যই হলো এটা খুঁজে বের করা যে আর্থিক সাফল্য আসলে কোনো কঠিন গণিত বা বিজ্ঞানের ফর্মুলা নয়, বরং এটি সম্পূর্ণ একটি সফট স্কিল বা আচরণগত বিষয়। আমাদের হাতে থাকা বই, গবেষণা আর প্রবন্ধের দারুণ সব তথ্য ঘাঁটতে গিয়ে সম্পূর্ণ বিপরীত দুটি চরিত্রের গল্প চোখে পড়ল। মানে গল্প দুটো শুনলে যে কেউই অবাক হবে। আচ্ছা, কাদের গল্প? প্রথমজন হলেন রনাল্ড রিড। তিনি ছিলেন একজন সাধারণ দারোয়ান এবং গ্যাস স্টেশন কর্মী। তার জীবন ছিল একেবারে সাদামাটা। তার প্রধান শখ ছিল কাঠচেরা। আচ্ছা, আচ্ছা। কিন্তু ২০১৪ সালে ৯২ বছর বয়সে মারা যাওয়ার পর দেখা গেল তিনি $৮ মিলিয়ন বেশি সম্পত্তি রেখে গেছেন। $৮ মিলিয়ন? একজন গ্যাস স্টেশন কর্মীর কাছে? হ্যাঁ, ভাবা যায়। এর মধ্যে ২ মিলিয়ন দিয়েছেন তার সৎ সন্তানদের, আর বাকি ৬ মিলিয়ন স্থানীয় হাসপাতাল ও লাইব্রেরিতে দান করেছেন। ওয়াও! আর ঠিক এই সাধারণ মানুষটির বিপরীত চিত্রটিও কিন্তু আমাদের উৎসগুলোর মধ্যে খুব পরিষ্কারভাবে দেওয়া আছে। রিচার্ড ফুসকোর নামের এক ব্যক্তির গল্প। রিচার্ড ফুসকোন, আম, ইনি কে ছিলেন? এই রিচার্ড কিন্তু সাধারণ কেউ ছিলেন না। তিনি ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা মেরিল লিঞ্চের অত্যন্ত সফল একজন ফাইন্যান্সিয়াল এক্সিকিউটিভ। মানে বিজনেস ম্যাগাজিনের 40 সফল ব্যবসায়ীদের তালিকায় তার নাম উজ্জ্বল অক্ষরে লেখা ছিল। মানে একেবারে টপ লেভেলের কর্পোরেট প্রোফাইল যাকে বলে। একদম। তো ২০০০ দশকের মাঝামাঝি তিনি প্রচুর ব্যাংক ঋণ নিয়ে কানেকটিকাটে একটি ১৮,০০০ বর্গফুটের বিশাল বাড়ি তৈরি করেন। সেই বাড়িতে ১১টি বাথরুম, ২টি এলিভেটর, ২টি পুল আর ৭টি গ্যারেজ ছিল। বাপরে বাপ, ১৮,০০০ বর্গফুট! হ্যাঁ, কিন্তু এরপর ২০০৮ সালের বিশ্বব্যাপী আর্থিক মন্দা আঘাত হানে। রিচার্ড পুরোপুরি দেউলিয়া হয়ে যান এবং তার সেই বিলাসবহুল স্বপ্নের বাড়িটি নিলামে মাত্র ২৫% দামে বিক্রি করে দিতে বাধ্য হন। এই দুজনের জীবনের বৈপরীত্য সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। মানে সাধারণ যুক্তিতে তো এমনটা হওয়ার কথা নয়। একদমই না। একজন সাধারণ দারোয়ান কিভাবে হার্ভার্ড থেকে পাস করা ওয়াল স্ট্রিটের বাঘা এক্সিকিউটিভকে হারিয়ে দিতে পারেন? এটা তো কোনো লজিকে মেলে না। লজিকে মেলে না, কারণ ফাইন্যান্সের জগৎটা অন্য যে কোনো পেশা থেকে পুরোপুরি আলাদা। একটু ভেবে দেখলে বোঝা যায়, চিকিৎসাবিজ্ঞানে কোনো সাধারণ মানুষ কিন্তু কখনো হার্ভার্ড থেকে পাস করা নামকরা সার্জনকে হারাতে পারবে না। তা তো বটেই। একজন গ্যাস স্টেশনের কর্মী কখনো পৃথিবীর সেরা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারের চেয়ে ভালো পারফর্ম করতে পারবে না, কিন্তু অর্থের জগতে এটা সম্ভব। আচ্ছা। হ্যাঁ, কারণ এখানে কোনো ব্যক্তি কতটা মেধাবী বা তিনি কত জটিল অঙ্ক কষতে পারেন, তার চেয়ে তিনি কেমন আচরণ করেন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। রোনাল্ড রিড ছিলেন অত্যন্ত ধৈর্যশীল এবং মিতবয়ী। আর অন্যদিকে রিচার্ড ফুসকোনো? অন্যদিকে রিচার্ড ফুসকোনে ছিলেন লোভী এবং অতিরিক্ত আত্মবিশ্বাসী। এই একটি মাত্র আচরণগত পার্থক্য তাদের দুজনের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিশাল ব্যবধানকে পুরোপুরি অর্থহীন করে দিয়েছিল। তো ঠিক আছে, চলুন বিষয়টা খুঁড়ে বলা যাক। এই আচরণের পার্থক্যটা আসলে তৈরি হয় কোথা থেকে? কেন টাকার বিষয়ে মানুষের সিদ্ধান্তগুলো এত ভিন্ন হয়? সবাই কেন একইভাবে নিখুঁত গাণিতিক বা যৌক্তিক আচরণ করে না? এর মূল কারণ হল পৃথিবীর প্রতিটি মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা একে অপরের চেয়ে আলাদা। মানুষ বাইরের পৃথিবীটাকে সম্পূর্ণ তার নিজের অতীত অভিজ্ঞতার চশমা দিয়ে দেখে। মানে যে যার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে জগৎটাকে দেখে আর কি। ঠিক।
এক পরিবেশে বেড়ে ওঠা মানুষের কাছে যা যৌক্তিক মনে হয় অন্য পরিবেশে বেড়ে ওঠা মানুষের কাছে তা পুরোপুরি পাগলামি মনে হতে পারে। এই ব্যাপারটা নিম্ন আয়ের মানুষদের লটারি টিকিট কেনার উদাহরণের সাথে খুব গভীরভাবে মিলে যায়। একটি ডেটায় দেখা যায় আমেরিকার নিম্ন আয়ের মানুষ বছরে গড়ে $400 লটারি কেনে। আচ্ছা। অথচ এই মানুষগুলোরই একটা বড় অংশের কাছে কোনো জরুরি অবস্থার জন্য জমানো $400 থাকে না। এখন বাইরে যে কোনো মানুষের কাছে, বিশেষ করে যাদের আর্থিক অবস্থা সচ্ছল, তাদের কাছে এটা আক্ষরিক অর্থেই পাগলামি মনে হবে। হ্যাঁ, মনে হবে মানুষগুলো নিজেদের জমানো শেষ সম্বলটুকু স্রেফ জুয়া খেলে উড়িয়ে দিচ্ছে। একদমই তাই। কিন্তু একটু গভীরে গিয়ে ওই মানুষগুলোর অভিজ্ঞতার আলোকে দেখলে বিষয়টা পুরোপুরি ভিন্ন। ঠিক কিভাবে ভিন্ন? ওই মানুষগুলোর মানসিকতা আসলে কিভাবে কাজ করে? আসলে তাদের হয়তো ভালো বেতনের চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই বা আরামদায়ক ছুটি কাটানোর সামর্থ্য নেই। এমনকি সন্তানদের কোনো রকম ঋণ ছাড়া কলেজে পাঠানোর উপায়ও নেই। সচ্ছল মানুষেরা যে স্বপ্নগুলো খুব সহজেই দেখতে পারে, এই মানুষগুলোর জন্য তা একরকম অসম্ভব। তার মানে লটারিটা তাদের কাছে শুধু একটা গেম না। হ্যাঁ, তাদের কাছে ওই $400 দিয়ে লটারির টিকিট কেনা মানে শুধুই কোনো জুয়া নয়, বরং এটি সেই স্বপ্নগুলোকে একবার ছুঁয়ে দেখার বা সেই স্বপ্ন কেনার একমাত্র উপায়। মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা পৃথিবীর মোট ঘটনার মাত্র 0.0000001% হলেও তা তাদের বিশ্ব দেখার দৃষ্টিভঙ্গির প্রায় 80% নিয়ন্ত্রণ করে। অবিশ্বাস্য একটা পরিসংখ্যান। এখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা মানসিকতার বিষয়টিও কিন্তু খুব প্রাসঙ্গিক। যেমন ধরুন আমেরিকার গ্রেট ডিপ্রেশন বা মহামন্দার কথা। 1930-এর দশকের সেই ভয়াবহ মন্দা। হ্যাঁ, তো যিনি 1930-এর দশকের শেয়ার বাজারে সবকিছু হারানোর ভয়াবহ অভিজ্ঞতা পেয়েছেন, তার কাছে অর্থের যে সংজ্ঞা এবং নিরাপত্তা, তা কিন্তু 90-এর দশকে বেড়ে ওঠা একজন তরুণ প্রযুক্তি কর্মীর কাছে কখনোই এক হবে না। তা তো বটেই। 90-এর দশকে তো .com বাবলের সময় মনে হতো প্রযুক্তি খাতের যে কোনো কোম্পানিতে টাকা ঢাললেই তার রাতারাতি দ্বিগুণ হয়ে যাবে। একদম ঠিক। এই দৃষ্টিভঙ্গি পার্থক্যটা বোঝাতে জন এফ কেনেডির একটা দারুণ উদাহরণ আছে। তিনি যখন আমেরিকার প্রেসিডেন্ট পদে লড়ছিলেন, তখন তাকে ওই মহামন্দা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। আচ্ছা, তিনি কি বলেছিলেন? তিনি খুব খোলামেলাভাবেই বলেছিলেন যে তার পরিবারের বিশাল সম্পদ থাকায় তিনি সরাসরি এই মন্দার কোনো কষ্টই অনুভব করেননি, বরং হার্ভার্ডে পড়ার সময় বই পড়ে তিনি এটি সম্পর্কে প্রথম জেনেছেন। ওয়াও! মানে নিজের দেশের এত বড় একটা সংকট তিনি শুধু বই পড়েই জেনেছেন? হ্যাঁ, তো এই ভিন্ন অভিজ্ঞতাগুলোই ঠিক করে দেয় মানুষ ঝুঁকিকে কিভাবে মূল্যায়ন করবে। কিন্তু এখানে আমার মনে একটা খটকা লাগছে। যদি সবকিছুই চারপাশের পরিবেশ, পরিস্থিতি আর অভিজ্ঞতার উপর নির্ভর করে, তাহলে কি মেধা, কঠোর পরিশ্রম বা সঠিক সিদ্ধান্তের কোনো মূল্যই নেই? সবই কি নিছক ভাগ্য আর জন্মগত লটারির উপর নির্ভর করে? এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল ভাগ্য এবং ঝুঁকি। এই দুটো আসলে একে অপরের আপন ভাই বোনের মতো। দুটি জিনিসই আমাদের বোঝায় যে জীবনের সব ফলাফল কেবল ব্যক্তিগত প্রচেষ্টার ওপর নির্ভর করে না। বিল গেটসের গল্পটা গভীরভাবে চিন্তা করা যাক। আচ্ছা, বিল গেটসের গল্প। হ্যাঁ, 1968 সালে বিশ্বব্যাপী প্রায় ৩০৩ মিলিয়ন কিশোর-কিশোরী ছিল। তাদের মধ্যে মাত্র ৩০০ জন সিয়াটেলের লেকসাইড স্কুলে পড়ার সুযোগ পেয়েছিল। লেকসাইড স্কুল। হ্যাঁ, আর এই স্কুলটি ছিল পুরো পৃথিবীর হাতে গোনা কয়েকটি স্কুলের একটি, যেখানে তখন একটি আস্ত কম্পিউটার ছিল। বিল গেটসের ওই স্কুলে ভর্তি হওয়াটা ছিল ১০০ ভাগ ভাগ্য বা লাক। একটু থামে। অবশ্যই বিল গেটস অনেক সৌভাগ্যবান ছিলেন, কিন্তু তিনি তো কম্পিউটারের পেছনে দিনে ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছেন। ১০,০০০ ঘন্টার কঠোর পরিশ্রমের কথা তো অস্বীকার করা যায় না, তাই না? একেবারেই অস্বীকার করা যায় না, বিল গেটসের মেধা এবং পরিশ্রম অতুলনীয় ছিল। কিন্তু সেই পরিশ্রম করার মঞ্চটা তিনি পেয়েছিলেন ভাগ্যের জোরে। এবার মুদ্রার উল্টো পিঠ, অর্থাৎ ঝুঁকির বা রিস্কের গল্পটা দেখা যাক। আচ্ছা। বিল গেটসের একজন অত্যন্ত মেধাবী বন্ধু ছিল, নাম কেন্ট ইভান্স। খোদ বিল গেটসের মতেই কেন্ট ছিল তাদের ক্লাসের সেরা ছাত্র। তারা দুজন মিলে ফোনে ভবিষ্যতের বড় বড় ব্যবসার স্বপ্ন নিয়ে আলোচনা করত। তার মানে কেন্ট ইভান্স মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা হতে পারত? অনায়াসেই হতে পারত, কিন্তু হাই স্কুল শেষ করার আগেই কেন্ট পর্বতারোহণে গিয়ে এক মারাত্মক দুর্ঘটনায় মারা যায়। হাই স্কুলে পড়া অবস্থায় পর্বতারোহণে মারা যাওয়ার সম্ভাবনাও ওই ১ মিলিয়নে একজনের মতোই বিরল। আরে, কি দুর্ভাগ্য! হ্যাঁ, আর এটি হলো ঝুঁকি। ভাগ্য আর ঝুঁকি দুটি জিনিসই আমাদের নিয়ন্ত্রণের বাইরে,
কিন্তু আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এরা সমপরিমাণে শক্তিশালী। যেহেতু ভাগ্যের ওপর কারও কোনো হাত নেই আর অন্যের সফলতার পেছনে কতটা ভাগ্য জড়িয়ে আছে তা আমরা খালি চোখে দেখতে পাই না, তাই আমরা শুধু সফলতার বাহ্যিক দিকটাকেই অনুকরণ করতে চাই। আর এখান থেকেই তো ইগো এবং লোভের প্রসঙ্গ চলে আসে। একদম ঠিক। মানুষ যখন অন্যের ভাগ্য বা ঝুঁকি দেখতে পায় না, তখন তারা মনে করে প্রচুর খরচ করলেই হয়তো সফল হওয়া যায়। হ্যাঁ, আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি। আমি যখন কলেজে পড়তাম, লস অ্যাঞ্জেলেসের একটি খুব দামি হোটেলে ভ্যালেট বা গাড়ি পার্ক করার কর্মী হিসেবে কাজ করতাম। আচ্ছা আচ্ছা। সেখানে রোজ কত চোখ ধাঁধানো ফেরারি, রোলস রয়েস আর ল্যাম্বরগিনি আসত। আমি ভাবতাম, ইস, আমার যদি এমন একটা গাড়ি থাকতো তাহলে সবাই আমাকে কত সম্মান করত। কিন্তু কয়েক মাস কাজ করার পর আমার একটা অদ্ভুত উপলব্ধি হলো। কিরকম উপলব্ধি? আমি দেখলাম, যখনই ওই দামি গাড়িগুলো হোটেলে ঢুকত, উপস্থিত সবাই গাড়ির দিকেই হাঁ করে তাকিয়ে থাকত। চালকের দিকে কেউ ফিরেও তাকাত না। সত্যি তাই। মানুষ অনেক টাকা খরচ করে দামি জিনিস কেনে অন্যের সম্মান আর প্রশংসা পাওয়ার জন্য, কিন্তু অন্য মানুষরা ওই দামি জিনিসটা দেখে নিজেদের সেই জায়গায় কল্পনা করে। জিনিসটার মালিককে আসলে কেউ সম্মান করে না। এটাকে খুব চমৎকারভাবে ম্যান ইন দ্য কার প্যারাডক্স বলা যেতে পারে। চমৎকার একটা প্যারাডক্স তো। হ্যাঁ, আমরা চাই গাড়িটা দেখে মানুষ আমাদের সম্মান করুক, কিন্তু মানুষ গাড়িটা দেখে ভাবে যে আমার যদি এই গাড়িটা থাকতো তাহলে সবাই আমাকে সম্মান করত। মানুষের মনস্তত্ত্বের এটি একটি গভীর দুর্বলতা। এই অন্যের চোখে নিজেকে বড় প্রমাণ করা লোভ বা আরও চাই মানসিকতাই মানুষকে চূড়ান্ত ধ্বংসের দিকে নিয়ে যায়। রজত গুপ্তের কথাই ধরা যাক। রজত গুপ্ত মেকিনসির সিইও ছিলেন যিনি? হ্যাঁ, তিনি কলকাতার এক অনাথাশ্রম থেকে উঠে এসে মেকিনসির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সিইও হয়েছিলেন। তিনি বিল গেটসের মতো মানুষদের সাথে বসে দাতব্য কাজ করতেন। 2008 সালের দিকে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ছিল প্রায় $100 মিলিয়ন। $100 মিলিয়ন? হ্যাঁ, তিনি আক্ষরিক অর্থে সব পেয়েছিলেন। জীবনের প্রতিটা লক্ষ্য তিনি ছুঁয়ে ফেলেছিলেন। মানে সাধারণ হিসেবে তো তার আর জীবনে একদিনও কাজ করার কোনো প্রয়োজনই ছিল না, তাহলে তার পতন হলো কি করে? কারণ তার কাছে যথেষ্ট বা এনাফ বলে কিছু ছিল না। তার আরও চাই মানসিকতা তাকে যে কোনো মূল্যে বিলিয়নিয়ার হওয়ার লোভে অন্ধ করে দেয়। তিনি ইনসাইডার ট্রেডিং বা শেয়ারবাজার জালিয়াতির আশ্রয় নেন এবং শেষ পর্যন্ত রাজাবাবু থেকে সোজা কারাগারে পৌঁছান। অবিশ্বাস্য পতন। বার্নি ম্যাডাফের গল্পটাও ঠিক একই রকম। কোটি কোটি ডলার থাকার পরও শুধু লোভের কারণে এবং নিজেদের ইগোকে সন্তুষ্ট করতে গিয়ে তারা সব হারান। এখানে এই বিষয়টা সবচেয়ে কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। আমরা সাধারণত যাকে ধনী বা রিচ ভাবি, আর যে আসলেই সম্পদশালী বা ওয়েলদি, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। একদম। আমার সেই ভ্যালেট জীবনের আরেকটা গল্প মনে পড়ে গেল। রজার নামের এক লোক প্রায় একটি চকচকে পর্শে গাড়ি নিয়ে হোটেলে আসত। আমরা সবাই ভাবতাম সে দারুণ ধনী, হয়তো বড় কোনো ব্যবসায়ী। আচ্ছা। কিন্তু কয়েক সপ্তাহ পর খেয়াল করলাম সে একটা পুরনো ভাঙাচোরা হন্ডা গাড়ি নিয়ে আসা শুরু করেছে। একদিন কথায় কথায় জিজ্ঞেস করায় সে খুব নির্লিপ্তভাবে জানালো, লোনের কিস্তি শোধ করতে না পারায় ব্যাংক তার পোষে গাড়িটা ক্রোক করে নিয়ে গেছে। এটাই হলো বর্তমান সমাজের সবচেয়ে বড় বিভ্রান্তি। মানুষ মনে করে অর্থ থাকা মানেই হলো তা খরচ করে সবাইকে দেখানো। কিন্তু আসল সম্পদ বা ওয়েলথ হলো সেই অর্থ যা এখনো খরচ করা হয়নি। মানে যা দেখা যায় না। হ্যাঁ, কেনা না হওয়া দামি গাড়ি, না পড়ার ডায়মন্ড বা ফার্স্ট ক্লাসের টিকিট না কেটে সাধারণ ক্লাসে ভ্রমণ করাই হলো আসল সম্পদ। এটি অনেকটা ডায়েট করার মতো। ডায়েট করার মতো মানে? ধরুন, কেউ যদি জিমে গিয়ে প্রচুর ঘাম ঝরিয়ে ব্যায়াম করে আসে এবং মনে করে যে সে আজ প্রচুর ফাস্টফুড খাওয়ার যোগ্য হয়ে গেছে, তাহলে তার ওজন জীবনেও কমবে না। হা হা, একদম সত্যি। একইভাবে আয় করে যদি সব খরচ করে ফেলা হয়, তবে সম্পদ কখনো বাড়বে না। সম্পদ হল আয়ের সেই অংশ যা ইগোকে নিয়ন্ত্রণ করে জমানো হয়। আচ্ছা, যদি আসল সম্পদ অদৃশ্যের মধ্যে লুকিয়ে থাকে, অর্থাৎ যা খরচ করা হয়নি সেটাই যদি সম্পদ হয়, তাহলে একটা বড় প্রশ্ন সামনে আসে। কি প্রশ্ন? সেই অদৃশ্য সম্পদ কিভাবে বিশাল আকার ধারণ করে? মানে ওই যে শুরুতে বলেছিলাম, কিভাবে রোনাল্ড রিডের মতো একজন সাধারণ দারোয়ান $8 মিলিয়ন জমাতে পারলেন? এর উত্তর লুকিয়ে আছে সময় এবং কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির জাদুর মধ্যে। বিষয়টা ভালোভাবে বোঝার জন্য বরফ যুগ বা আইস এজের উদাহরণটা চিন্তা করা যেতে পারে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা যায়
পৃথিবীর বিশাল বরফ যুগে প্রবেশ করার কারণ কিন্তু কোনো হঠাৎ করে আসা ভয়াবহ শীতকাল ছিল না। মানে কোনো উল্কাপাত বা সূর্যের আলো হঠাৎ নিভে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি? একেবারেই না, বরং এর কারণ ছিল পরিমিতভাবে ঠান্ডা কিছু গ্রীষ্মকাল। গ্রীষ্মকালের তাপমাত্রা এতটা বাড়ত না যে আগের শীতের সব বরফ গলে যায়, ফলে সামান্য কিছু বরফ জমে থাকত। আচ্ছা। এই জমা বরফ আবার সূর্যের আলোকে প্রতিফলিত করে ফিরিয়ে দিত, যা পৃথিবীকে আরও একটু ঠান্ডা করে ফেলত। ফলে পরের শীতে তার ওপর আরও বেশি বরফ পড়ত। এই একটু একটু করে জমা বরফ শত শত বছর ধরে চক্রবৃদ্ধি হারে বেড়ে একসময় পুরো পৃথিবীকে ঢেকে দিয়েছিল। ওয়াও! হ্যাঁ, খুব ছোট একটা পরিবর্তন যখন অনেক লম্বা সময় ধরে চলতে থাকে, তখন তা অকল্পনীয় রূপ ধারণ করে। চক্রবৃদ্ধির কি অসাধারণ একটি বৈজ্ঞানিক উপমা! এই একটু একটু করে জমার বিষয়টা ওয়ারেন বাফেটের জীবনের সাথে হুবহু মিলে যায়। একদম তাই। আমরা সবাই জানি বাফেট পৃথিবীর অন্যতম সেরা বিনিয়োগকারী। তার সম্পদের পরিমাণ $84.5 বিলিয়ন। কিন্তু যে বিষয়টা শুনলে আসলেই অবাক হতে হয় তা হলো এর মধ্যে $81.5 বিলিয়ন এসেছে তার ৬৫ বছর বয়সের পর। ৬৫ বছর বয়সের পর? ভাবা যায়? হ্যাঁ, তার এই বিশাল সম্পদের আসল জাদু শুধু ভালো বিনিয়োগ নয়, বরং ১০ বছর বয়স থেকে নিরবচ্ছিন্নভাবে বিনিয়োগ করে যাওয়া। তিনি যদি ৩০ বছর বয়সে বিনিয়োগ শুরু করে ৬০ বছর বয়সে রিটায়ার করতেন, তবে তার সম্পদের পরিমাণ হতো আজকের চেয়ে ৯৯.৯% কম। অর্থাৎ আসল খেলাটা মেধার নয়, আসল খেলাটা হলো সময়ের। ঠিক। আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব এই দীর্ঘ সময় ধরে টিকে থাকার একটা শর্ত আছে। কি শর্ত? শুধু অর্থ উপার্জন করাই শেষ কথা নয়, অর্থ ধরে রাখাটা আরও অনেক বেশি কঠিন। জেসি লিভারমোরের ঘটনাটা এই টিকে থাকার লড়াইয়ের একটা বড় শিক্ষণীয় উদাহরণ। ১৯২৯ সালের শেয়ারবাজার ধসের সময় যখন সবাই পথে বসেছিল, জেসি তখন শর্ট সেল করে একদিনেই $1 বিলিয়ন আয় করেছিলেন। একটু থামাই। ফাইন্যান্সের বাইরের মানুষদের জন্য এই শর্ট সেল বিষয়টা আসলে কি? এটা তো বেশ টেকনিক্যাল একটা ধারণা। খুব সহজ কথায় বললে, সাধারণত মানুষ শেয়ার কেনে এই আশায় যে ভবিষ্যতে সেটির দাম বাড়বে। কিন্তু শর্ট সেল হলো ঠিক উল্টো। যখন কেউ বাজি ধরে যে কোনো কিছুর দাম কমে যাবে এবং দাম আসলেই কমে গেলে তার লাভ হয়। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, ১৯২৯ সালের ধসে যখন পুরো আমেরিকা সর্বশান্ত হচ্ছিল, জেসি লিভারমোর তখন উল্টো বাজি ধরে বসেছিলেন আর জিতেও গিয়েছিলেন। অর্থাৎ অন্যের সর্বনাশের সময় তার পৌষ মাস হচ্ছিল। হ্যাঁ, কিন্তু এরপর কি হলো? এই বিশাল সফলতার পর তিনি নিজেকে অপরাজেয় ভাবতে শুরু করেন। তার মনে হল তিনি কখনই ভুল করতে পারেন না। সেই আত্মবিশ্বাসের আতিশয্যে তিনি এরপর আরও বড় বড় ঝুঁকি নিতে থাকেন। মার্কেট তো আর সবসময় একভাবে চলে না। ঠিক তাই। মাত্র ৪ বছরের মাথায় তিনি তার সব সম্পদ হারিয়ে পুরোপুরি দেউলিয়া হয়ে যান। শেষ পর্যন্ত হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করতে বাধ্য হন। বেশ, তার মানে অর্থ উপার্জনের জন্য সাহস আর আশাবাদ লাগে ঠিকই, কিন্তু সেটা ধরে রাখার জন্য এক ধরনের ভয় বা প্যারানয়া লাগে। সবসময় মাথায় রাখতে হয় যে কোনো সময় সবকিছু হারিয়ে যেতে পারে। একদম সঠিক। টিকে থাকা বা সার্ভাইভালই হল আসল চাবিকাঠি। বিনিয়োগের বা জীবনের যে কোনো প্ল্যানিংয়ে এমন একটা জায়গা রাখতে হবে যেখানে ধরে নেওয়া হয় যে সব কিছু প্ল্যান অনুযায়ী চলবে না। ফাইন্যান্সের ভাষায় একে বলে মার্জিন অফ সেফটি। মানে একটা বাফার বা ব্যাকআপ প্ল্যান রাখা আর কি। হ্যাঁ, যদি কোনো প্ল্যান ব্যর্থ হয় তাহলেও যেন একেবারে পথে বসতে না হয়, সেই প্রস্তুতি থাকাটাই সবচেয়ে জরুরি। কিন্তু টিকে থাকা মানে তো এই নয় যে জীবনের নেওয়া সব সিদ্ধান্তেই সফল হতে হবে, তাই না? বরং বেশিরভাগ সময় ব্যর্থ হয়েও তো চূড়ান্ত সফলতা পাওয়া সম্ভব। অবশ্যই। ব্যবসা এবং বিনিয়োগের জগতে টেল ইভেন্টস বলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা আছে। সহজ কথায় এর মানে হল বিশাল সংখ্যক সাধারণ বা ব্যর্থ ঘটনার মধ্যে অত্যন্ত বিরল কিন্তু বিশাল প্রভাব বিস্তারকারী অল্প কয়েকটি ঘটনা যা পুরো ফলাফল নির্ধারণ করে দেয়। ওয়াল্ট ডিজনির গল্পটা এই টেল ইভেন্টসের দারুণ একটা উদাহরণ। আচ্ছা, ডিজনির গল্পটা কেমন? ডিজনির প্রথম দিকের স্টুডিও কিন্তু পুরোপুরি দেউলিয়া হয়ে গেছিল। ১৯৩০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত তারা ৪০০-র বেশি কার্টুন বানিয়েছিল, যার বেশিরভাগই আক্ষরিক অর্থে ফ্লপ করে এবং কোম্পানিকে বিশাল ঋণের বোঝায় ডুবিয়ে দেয়। স্টুডিও বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। ৪০০টা কার্টুন ফ্লপ করেছিল? হ্যাঁ,
কিন্তু এরপর ১৯৩৮ সালে এলো স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফস। মাত্র ৮৩ মিনিটের এই একটি মুভি অভাবনীয় ব্যবসা করল। এই একটি মুভি আগের সব ঋণ শোধ করে দিল, নতুন স্টুডিও বানানোর টাকা জোগাড় করে দিল এবং ওয়াল্ট ডিজনিকে বিশ্ববিখ্যাত করে তুলল। আর্ট কালেক্টর হেইন্স বার্গরুয়েনের গল্পটাও ঠিক একই রকম। তিনি কে ছিলেন? তিনি প্রচুর শিল্পকর্ম কিনতেন। তার কেনা ৯৯% আর্টওয়ার্কই হয়তো সাধারণ মানের বা মূল্যহীন ছিল, কিন্তু ওই যে ১% পিকাসো বা মাতিসের অরিজিনাল কাজ তার সংগ্রহে ছিল, সেটাই তাকে শেষ জীবনে বিলিয়নিয়ার বানিয়ে দেয়। ওয়াও! স্টক মার্কেট বা ব্যবসার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কেউ অর্ধেক সময়ে ভুল সিদ্ধান্ত নিয়েও বিশাল সম্পদের মালিক হতে পারেন, যদি তার ওই টেল ইভেন্ট বা বড় সাফল্যের জন্য অপেক্ষা করার ক্ষমতা থাকে। আর এই বড় সাফল্যের জন্য অপেক্ষা করার ক্ষমতাটা আসে কোথা থেকে? এই যে দিনের পর দিন ব্যর্থতা সহ্য করার শক্তি, এর পেছনে কাজ করে সঞ্চয় এবং স্বাধীনতা, তাই তো? ঠিক। ১৯৭০ দশকে পৃথিবী যখন ভয়ঙ্কর তেল সংকটের মুখে পড়ল, তখন এর সমাধান কিন্তু মাটি খুঁড়ে রাতারাতি আরও তেল বের করার মাধ্যমে আসেনি। তাহলে কিভাবে এসেছিল? সমাধান এসেছিল জ্বালানি সাশ্রয়ী গাড়ি এবং যন্ত্রপাতি উদ্ভাবনের মাধ্যমে। মানুষ বুঝতে পেরেছিল যে শুধু আয় বাড়ানো বা উৎপাদন বাড়ানোই সংকট মোকাবেলার একমাত্র পথ নয়। একইভাবে শুধু আয় বাড়ানোই সম্পদ গড়ার একমাত্র পথ নয়, বরং সঞ্চয়ের হারটাই হল চাবিকাঠি। সঞ্চয় মানুষকে দেয় নমনীয়তা এবং স্বাধীনতা। আর স্বাধীনতার চেয়ে বড় আনন্দ মানুষের জীবনে আর কি হতে পারে? সাইকোলজিস্ট অ্যাঙ্গাস ক্যাম্বেল মানুষের সুখ নিয়ে একটি দারুণ গবেষণা করেছিলেন। তিনি দেখেছিলেন মানুষের জীবনের সবচেয়ে বড় আনন্দ হল নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ থাকা। প্রতিদিন সকালে উঠে যদি কেউ বলতে পারে, আজ আমি যা খুশি তাই করতে পারি, সেটাই হলো অর্থের দেওয়ার সবচেয়ে বড় লভ্যাংশ। একদম সত্যি কথা। আধুনিক জীবনে এটি আরও বেশি প্রাসঙ্গিক। আগেকার দিনের কারখানার শ্রমিকরা ঘড়ি ধরে কাজ করত। কাজ শেষে কারখানা থেকে বেরোলেই মাথা থেকে কাজের চিন্তা ঝেড়ে ফেলতে পারত। কিন্তু আজকের যুগে নলেজ ওয়ার্কার বা মস্তিষ্কের সাহায্যে কাজ করা মানুষরা ২৪ ঘন্টাই যেন কাজ করে। ল্যাপটপ আর স্মার্টফোনের কারণে তারা কখনোই কাজ থেকে মুক্তি পায় না। সেজন্যই সঞ্চয়ে শুধু কোনো নির্দিষ্ট দামি গাড়ি কেনা বা বড় বাড়ি বানানোর জন্য নয়, বরং নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্যও করা উচিত। যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু টাকা জমানো থাকে, তখন মানুষের এই স্বাধীনতা থাকে যে সে চাইলে একটা বিরক্তিকর চাকরি ছেড়ে দিতে পারে বা কোনো খারাপ সময় এলে শান্ত মাথায় সিদ্ধান্ত নিতে পারে। তাহলে এতক্ষণের এই দীর্ঘ আলোচনা থেকে কি দাঁড়ায়? আমরা দেখলাম অর্থ ব্যবস্থাপনা কোনো মাইক্রোসফট এক্সেলের স্প্রেডশিটের হিসাব নয়। এটা কোনো জটিল ফর্মুলা নয় যা ক্যালকুলেটরে ফেলে বের করা যায়। একদম না। এটি সম্পূর্ণভাবে মানুষের মনস্তত্ত্ব, ইগো বা অহংকার নিয়ন্ত্রণ করা এবং অজানা ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার গল্প। লটারি কেনা মানুষটার ভিন্ন মনস্তত্ত্ব থেকে শুরু করে বরফ যুগের চক্রবৃদ্ধি আর ডিজনির ৪০০ ফ্লপের পর সাফল্যের গল্প, সবকিছুই আমাদের শেখায় যে মানুষের আচরণই এখানে শেষ কথা। আর এখানে আমি জুলিয়াস ওয়াগনার জারেগারের একটু চমকপ্রদ চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। আচ্ছা, বলুন তো শুনি। ১৯ শতকের শুরুর দিকে সিফিলিস রোগে কোনো কার্যকর ওষুধ বা চিকিৎসা ছিল না। এটি ছিল একটি ভয়ঙ্কর মরণব্যাধি। এই চিকিৎসক অদ্ভুত এক কাজ করলেন। তিনি সিফিলিস রোগীদের শরীরে ম্যালেরিয়ার জীবাণু ঢুকিয়ে দিয়ে তীব্র জ্বর তৈরি করতে লাগলেন। বাহ! মানে একটি রোগ সারাতে আরেকটি রোগ শরীরে ঢুকিয়ে দেওয়া। হ্যাঁ, তিনি জানতেন জ্বর আসলে শরীরের কোনো শত্রু নয়, বরং জ্বর হল একটি মেকানিজম যা অনেক সময় শরীরের ভেতরকার বড় ইনফেকশনকে ধ্বংস করে দেয়। চিকিৎসাটি বাইরে থেকে ভয়ঙ্কর এবং পুরোপুরি পাগলামি মনে হলেও এটি জাদুকরীভাবে কাজ করেছিল এবং তিনি এর জন্য নোবেল পুরস্কারও পেয়েছিলেন। অবিশ্বাস্য। ফাইন্যান্সের ক্ষেত্রেও এই নীতিটি চমৎকারভাবে মিলে যায়। আমরা সবসময় আর্থিকভাবে নিখুঁত বা র্যাশনাল হতে চাই। আমরা চাই প্রতিটা বিনিয়োগের রিটার্ন যেন ক্যালকুলেটরের হিসাব অনুযায়ী হয়। কিন্তু মানুষের জীবন কোনো স্প্রেডশিট বা রোবটের মতো নিখুঁত যুক্তিতে চলে না। হয়তো মানুষের লক্ষ্য নিখুঁত বা র্যাশনাল হওয়া উচিত নয়, বরং পরিস্থিতি অনুযায়ী যুক্তিসঙ্গত বা রিজনেবল হওয়াই মূল উদ্দেশ্য হওয়া উচিত। সত্যিই ভাবার মতো একটা কথা। শুরুতে আমরা যে বলেছিলাম ফাইন্যান্সের জগতে নিখুঁত এক্স রে মেশিনের খোঁজ করা বৃথা, এটা যেন তারই বড় প্রমাণ। হ্যাঁ, ঠিক তাই।
মাঝে মধ্যে ওই ম্যালেরিয়ার জ্বরের মতো কিছু সাময়িক অস্বস্তিকর আর্থিক সিদ্ধান্ত বা অন্যদের চোখে পাগলামি মনে হওয়া সঞ্চয়ের স্বভাবই দীর্ঘমেয়াদে আর্থিক স্বাধীনতা এনে দিতে পারে। যে কোনো চিন্তাশীল মানুষের জন্য এটি একটি বড় প্রশ্ন হয়েই থাকবে। আমরা কি রোবটের মতো নিখুঁত যুক্তির পেছনে ছুটব, নাকি মানুষের মতো যুক্তিসঙ্গত হয়ে টিকে থাকার চেষ্টা করব? শেষ পর্যন্ত এই টিকে থাকাটাই হয়তো সবচেয়ে বড় জয়।